ক্লাসে সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমি নিশাত তাসনিম মুন, সাধারণ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। মূলত এই কোর্সটিকে আমরা 3 ভাগে বিভক্ত করে পরিচালনা করছি। সায়েন্স, কমার্স এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ভুক্ত টিমগুলো সদস্যদের জন্য পৃথক পৃথক কোর্স। প্রতিটি কোর্সে থাকছে 8টি করে ক্লাস। প্রথম মডিউলে আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ভুক্ত টিমের এডুকেশন অ্যান্ড রিসার্চ টিম, আর্ট, হিস্ট্রি অ্যান্ড কালচারাল টিম, Media and Gender Development Team, Social Science Team, Politics, Law and Legal System, where Peace and Security, Social Work and Public Health Team সদস্যরা উপস্থিত রয়েছেন আজ। 2 মাস ব্যাপী সপ্তাহে 1টি করে ক্লাস। সপ্তাহে 1টি করে মোট 8টি ক্লাস। এই প্রশিক্ষণের সম্মানিত প্রশিক্ষক হিসেবে আমরা পেয়েছি অভিজ্ঞ, জনপ্রিয় ও সম্মানিত কয়েকজন শিক্ষক ও গবেষককে। আমরা প্রশিক্ষক হিসেবে পেয়েছি ভারতের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনার এশিয়ান স্টাডিজ স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এর অধ্যাপক মাহেশ রঞ্জন দেবতা, পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হেড ও সহযোগী অধ্যাপক ডক্টর দেবাশিস নন্দী, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স কারাসের সিনিয়র রিসার্চ ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের গবেষণা পরিচালক কাজী সামিয়া শীষ। কোর্সটি সব গবেষণা সংসদের সদস্যদের জন্য বিনামূল্যে পরিচালিত হচ্ছে। পুরো কোর্সের মধ্যে 80% ক্লাসে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে কোর্স শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হবে। কোর্সের উপর সবার জন্য থাকছে নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট ও অনলাইন পরীক্ষার ব্যবস্থাও। আজকের সেশনে আমরা প্রশিক্ষক হিসেবে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ স্যারকে। প্রিয় সদস্যবৃন্দ, আমরা আর বিলম্বিত না করে সরাসরি চলে যাচ্ছি আজকে প্রশিক্ষকের কাছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় ডক্টর আব্দুস সামাদ স্যারকে থিওরিটিক্যাল, অ্যানালিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ নিশাত তাসনিম মুনকে। পাশাপাশি DURS ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আমি একটু অ্যাপোলজি জানাচ্ছি যে বিগত প্রায় 1 মাস আগে থেকেই আমার সময় দেওয়ার কথা ছিল, আলটিমেটলি সময় দিতে পারি নাই। মাঝে প্রায় 1-1.5 মাস আমি ইংল্যান্ডেও ছিলাম। তো ব্যাক করার পর আজকে আলটিমেটলি আমি একটু টাইম ম্যানেজ করতে পেরেছি, যদিও আমি এখনো অফিসে বসে আছি, এখনো বাসায় ফেরার সুযোগ হয়নি। সো অফিস থেকেই আজকে কন্টিনিউ করবো আশা করছি। আর ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সাথে আমার পথ চলা একেবারেই শুরু থেকে, যখন সাইফুল্লাহ সাদিক আমার জুনিয়র ইউনিভার্সিটির, ও যখন এটাকে নিয়ে যাত্রা শুরু করেছিল, তখন থেকেই আমি সবসময় ট্রাই করেছি DURS এর সাথে থাকতে। বিভিন্ন প্রোগ্রাম করে দিয়েছি ওদের, বিভিন্ন সময় ট্রেনিং এর সেশনও হয়তো অনেকগুলো নিয়ে দিয়েছি এর আগে। তো আমি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির বর্তমান যে কমিটি এবং যারা এত অসাধারণ একটা প্রোগ্রাম পরিচালনা করছে, এই তরুণ এবং অবশ্যই সম্ভাবনাময় যে রিসার্চার, তাদের জন্য। তো আজকে আমার যে টপিকটা সিলেক্ট করে দেওয়া হয়েছে সেটা বোধহয় থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। থিওরিটিক্যাল কনসেপচুয়াল বলার পর আর বোধহয় অ্যানালিটিক্যাল প্রয়োজন হয় না। থিওরিটিক্যাল এবং কনসেপচুয়ালের মাঝখানে অ্যানালিটিক্যাল বিষয়টা চলে আসে। অ্যানালিটিক্যাল হলো একেবারেই যদি আমরা বলি একটু ন্যারো সেন্সে, সো ব্রডার সেন্সের ভেতরে আমরা অলরেডি থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল বিষয়টাকে রেখেছি। সুতরাং আমার ফোকাসটা থাকবে মেইনলি থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা কিভাবে রিসার্চ মেথডোলজিতে কাজে লাগাই, এবং এই দুইটা বিষয় বলতে আমরা কি বুঝি, এর ইম্পর্টেন্স কি, তারপর এটাকে কিভাবে ফিট করতে হয়, এবং এরই মধ্যে কোন একটা সুযোগে হয়তো আমি অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কটাকে একটু আলোচনা করে নিব, এবং সেটা কার্যত থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভেতরেই চলে আসবে। এই জন্য আমি অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ককে নিয়ে আলাদা কোনো আলোচনা করব না। আমি ট্রাই করব থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মাধ্যমেই আমি আজকের যেই টপিক বেঁধে দেওয়া হয়েছে সেটাকে নিয়ে কথা বলতে। আমি নিশ্চয়ই আমার একটা স্লাইড ছিল কিছু, এটা প্রেজেন্ট করতে পারবো নাকি? স্লাইড প্রেজেন্ট করা যাবে তো, তাই না? I mean স্ক্রিন শেয়ার করা যাবে, তাই তো?
রাইট, স্ক্রিন শেয়ার করবো। তার আগে একটু জেনে নিই আমাকে কতটুকু সময় দেওয়া হচ্ছে, আমি কতক্ষণ কথা বলার সুযোগ পাবো? স্যার আপনি নিতে থাকেন, কথা বলতে থাকেন, সমস্যা নেই। I mean, is it good if I just take half an hour এবং তারপর অফকোর্স, সবার অফকোর্স স্যার। কোশ্চেন নিব, এবং জি সবার স্যার। কোশ্চেন নেওয়ার সময় কোশ্চেন আনসার সেশনের সময় অনেক সময় লাগবে নিশ্চয়ই। তো জি আমি অবশ্যই। একটানা বোধহয় প্রথমত অ্যারাউন্ড 30 মিনিটস কথা বলি, তারপর আমি সবার প্রশ্ন নিই। জি স্যার। আর আরেকটু জেনে নিই যে আমাদের যারা অডিয়েন্স আজকে বা যারা পার্টিসিপেন্ট, তারা নিশ্চয়ই আমাদের সবাই DURS এর মেম্বার নাকি? এবং জি স্যার। সবাই আমি ধরে নিচ্ছি মেবি সবাই ম্যাক্সিমাম বোধহয় আন্ডার গ্রেড এবং কেউ কেউ বোধহয় মাস্টার্স লেভেলের আছে, এই তো? জি স্যার। আচ্ছা, ফাইন ফাইন, ঠিক আছে। থ্যাংক ইউ। সবাইকে রিকোয়েস্ট করব যে যদি একটু সম্ভব হয় যে একটু খাতা কলম পাশে রেখে যদি দু একটা নোট রাখা যায়, এবং পাশাপাশি একটু যদি ভেতরে কোনো প্রশ্ন আসে একটু নোট রাখলে আমাদের সেশন শেষে আমাদের সুবিধা হবে সেগুলো প্রশ্ন করতে, এবং আমার পক্ষে আনসার করতে সুবিধা হবে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি আমার। আমি স্ক্রিন শেয়ার করছি, কি দেখা যাচ্ছে? একটু কনফার্ম করবেন প্লিজ আপনারা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইন, আমি শুরু করছি তাহলে। রিসার্চ ম্যাথোডোলজি অলমোস্ট প্রায় 1 মাসের বেশি বোধহয় আপনাদের এই কোর্স চলছে, এবং এরই ধারাবাহিকতায় আজকে আমাকে যে সুযোগটা দেওয়া হয়েছে রিসার্চ ম্যাথোডোলজির থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককে নিয়ে কথা বলার জন্য। এবং আমি ট্রাই করব থিওরিটিক্যাল পার্টটাকে নিয়ে প্রথমে কথা বলতে, তারপর কনসেপচুয়াল পার্টটাকে নিয়ে কথা বলতে, এবং একটা পর্যায়ে আমি থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল পার্টের একটু পার্থক্যটাও নির্ধারণ করার চেষ্টা করব, এবং ফাইনালি আমি দু একটা এক্সাম্পল সেট করার চেষ্টা করবো যে কিভাবে থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককে আমরা আমাদের রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, সো একটু আমার মনে হয় রিসার্চকে নিয়ে বোধহয় নতুন করে আর আমাকে ডিফাইন করার কিছু নাই, যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের এই কোর্সটি চলছে, এবং শুরুর দিকে নিশ্চয়ই যারা ট্রেনার ছিলেন তারা ডিটেল কথা বলেছেন রিসার্চ কি, রিসার্চ মেথোডোলজি কি। সুতরাং ওদিকটাতে না গিয়ে আমি সরাসরি আমাদের আজকে আলোচনায় ফিরে আসবো। শুরু করছি হোয়াট ইজ আ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বুঝি সেটাকে দিয়ে আমি যেহেতু আমাদের আজকের যারা পার্টিসিপেন্ট তারা সবাই ধরে নিচ্ছি যে আমাদের ইউনিভার্সিটির আমাদের জুনিয়র ভাই বোনেরা, সুতরাং আমি ট্রাই করব যতটা সম্ভব সহজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যদিও পিপিটি পুরোটা ইংলিশে তৈরি করা, আমি ট্রাই করব পুরোটাই বাংলা এক্সপ্লেন করতে। এবং যদি আমি আমার বক্তব্য চলাকালীন সময় যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই প্রশ্ন করা যাবে, এবং সবচেয়ে ভালো হয় যদি বক্তব্যের শেষে জাস্ট নোট রেখে একবারে বক্তব্যের শেষে প্রশ্নগুলো করা যায়। তবে ইনস্ট্যান্ট যদি কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই প্রশ্ন করবে, কোনো সমস্যা নেই। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলতে আমরা নর্মালি যেটাকে বুঝি, খুব সহজে বলতে গেলে বলতে পারি আমরা এটা হলো এক ধরনের ব্লুপ্রিন্ট বা এক ধরনের গাইড ফর রিসার্চ, কিভাবে আমি রিসার্চটা করতে যাচ্ছি। এবং সেটা আমরা জানি যে বর্তমান সময়ে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটাকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় একেবারেই প্রত্যেকটা রিসার্চ। যদি আমরা আজকে মেইনলি আমাদের বক্তব্যটা হচ্ছে সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিজ, এই দুইটা স্কুলকে সামনে রেখে বা এই দুইটা স্কুলের ছেলেমেয়েদেরকে নিয়ে বা ফ্যাকাল্টির ছেলেমেয়েদেরকে নিয়ে, তারপরেও আজকের সময়ে এই 21 শতকে এসে আমরা দেখি রিসার্চের ক্ষেত্রে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক প্রত্যেকটা ফ্যাকাল্টির ক্ষেত্রেই, এটা আমরা সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স অথবা অন্য যে কোনো সায়েন্সের ক্ষেত্রেই আমরা দেখতে পাই থিওরিটি এত বেশি ইম্পর্টেন্স পাচ্ছে এখন। একদম অথই সাগরে হাবুডুবু খাওয়ার চাইতে একটা পার্টিকুলার থিওরির ভেতরে নিয়ে এসে আমার রিসার্চ ফাইন্ডিংসটাকে যদি আমরা ইন্টারপ্রেট করতে চাই, সেক্ষেত্রে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের কোনো বিকল্প নাই। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যদি আমরা ব্যবহার করতে না পারি বা যদি আমরা ব্যবহার করতে না চাই, সেক্ষেত্রে সেটা একেবারেই আমরা বলতে পারি কোনো প্ল্যান ছাড়া একদম কোন একটা পার্টিকুলার কাজে নেমে যাওয়া। শুধু সেটাই না, একদম কোনো ধরনের টার্গেট ছাড়া বা কোনো ধরনের নির্দিষ্ট যেটাকে আমরা বলতে পারি
হাইপোথিসিসটাকে ডেফিনেটলি আমাদেরকে প্রুভ করতে হয়, কিন্তু হাইপোথিসিসটাকে প্রুভ করতে হলে আমি কোন মাধ্যম হয়ে বা কোন ওয়ে ধরে আমি সামনে মুভ করব, এই সমস্ত বিষয়গুলোকে আমরা যদি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ককে ব্যবহার করতে না পারি, সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা থাকবে আমাদের হাইপোথিসিসটাকে কোনোভাবে সাবস্টেন্সিয়েট করতে না পারা। এবং যেহেতু থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলতেই আমরা বুঝি অলরেডি এস্টাবলিশড যে সমস্ত থিওরিগুলো প্রমাণিত হয়ে গেছে, অনেক বড় বড় পণ্ডিতরা যেগুলোর ব্রেন চাইল্ড ছিলেন এবং সেগুলোকে ব্যবহার করে অনেকভাবে আমরা অনেক রকম আইডিয়া জেনারেট করতে পেরেছি, অনেক আইডিয়া আমরা এস্টাবলিশ করতে পেরেছি। সুতরাং এটা প্রতিষ্ঠিত সত্য যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ধরেই বর্তমান সময়কার রিসার্চগুলো আমরা নর্মালি পরিচালনা করে থাকি। এজন্যই আমরা বলি, শুরুতে বলেছি আমি, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইজ দ্য ব্লুপ্রিন্ট অর গাইড ফর আ রিসার্চ। একদম কমপ্লিট গাইডেন্স দিয়ে আমরা পেয়ে যাই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে। ইট ইজ বরোড বাই দ্য রিসার্চার টু বিল্ড হিজ অর হার ওন হাউস। আমরা বরোড এর জন্য বলছি যেহেতু যারা পার্টিকুলার একটা রিসার্চ শুরু করে ডেফিনেটলি তাকে বিভিন্ন ধরনের থিওরির ভেতরে নিয়ে সেটাকে থিওরাইজ করতে হয় তার পার্টিকুলার আইডিয়াকে স্টাবলিশ করবার জন্য। এজন্য আমরা থিওরিগুলো ডেফিনেটলি বিভিন্ন অলরেডি যারা এস্টাবলিশড পণ্ডিত বা বিভিন্ন ফিল্ডের যারা এক্সপার্ট আছেন সেখান থেকে আমরা এটাকে ধার করে আমার আইডিয়াটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে। And it serves as the foundation upon which our research is constructed. ঠিক এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের উপর দাঁড় করিয়েই আমার যে আর্গুমেন্ট গুলো, আমার যে ফাইন্ডিংস গুলো, আমার যে ডেটাকে অ্যানালিসিস করার যে একটা পার্টিকুলার স্টেজ বা ওয়ে, সেটাকে আমরা নর্মালি এই কনস্ট্রাক্ট করে থাকি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করেই। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ওয়ার্কটাকে আমরা অনেক সময় কম্পেয়ার করি একটা ম্যাপের সাথে। একটা ট্রাভেল করতে হলে তো একটা ট্রাভেল প্ল্যান লাগে, একটা ম্যাপ লাগে, সেই ম্যাপ অনুযায়ী আমাদেরকে ট্রাভেল করতে হয়। সুতরাং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে নিয়ে এসে আমাদেরকে রিসার্চটা অবশ্যই কমপ্লিট করতে হয়। এজন্যই অনেক সময় অনেক পণ্ডিত এটাকে বলেন, এটাকে কম্পেয়ার করে থাকেন একদম ট্রাভেল প্ল্যান করার জন্য একটা ম্যাপের যেমন প্রয়োজন হয়, ঠিক যে কোনো একটা গবেষণা করার জন্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা এত বেশি জরুরি হয়। অনেকে আবার এমনটি বলেন, ইট ইজ দ্য স্পেসিফিক থিওরি অর থিওরিজ অ্যাবাউট অ্যাসপেক্টস অফ হিউম্যান এন্ডেভার্স দ্যাট ক্যান বি ইউজফুল টু দ্য স্টাডি অফ ইভেন্টস। শুধুমাত্র আমি শুরুতেই বলেছি, শুধুমাত্র হিউম্যানিটিজ বা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে না, যে কোনো ফিল্ডের ক্ষেত্রেই আমরা যে কোনো একটা পার্টিকুলার ইস্যুকে নিয়ে স্টাডি করতে চাইলেই আমাদের অবশ্যই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভেতর থেকে সেটা ডেভেলপ করতে হয়। তো আমরা আরেকটু যদি বুঝতে চাই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বুঝি, আমি আরো দু একটা কথা বলতে চাই এখানে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে আমরা আরো বলতে পারি all aspects of dissertation or thesis। আমরা আলটিমেটলি যেটা আমাদের ফাইনাল প্রোডাক্ট যেটা হবে আমাদের ডিসার্টেশন, আমাদের থিসিস। সুতরাং থিসিস রাইটিং এর ক্ষেত্রে ডেফিনেটলি দ্যাট শুড কানেক্ট টু দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এবং সেই থিসিস পার্টিকুলার কোনো রিসার্চ প্রজেক্ট হতে পারে, সেই থিসিস পার্টিকুলার কোনো আর্টিকেল হতে পারে, রিসার্চ আর্টিকেল, অথবা যে কোনো ধরনের রিসার্চের ক্ষেত্রেই আমরা এটাকে কানেক্ট করতে পারি। The relevant theory or theories that underpin the knowledge base of the phenomenon to be researched. সুতরাং আমরা যে পার্টিকুলার থিওরিগুলোকে ব্যবহার করতে চাই, সেই পার্টিকুলার থিওরির আলোকে আমার টোটাল রিসার্চ স্ট্রাকচারটাকে ডেভেলপ করতে হলে অবশ্যই থিওরিক্যাল ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে। Theoretical framework consists of theoretical principles, constructs, concepts, and tenets of a theory. সুতরাং আমাদের প্রত্যেকটা থিওরি পার্টিকুলার প্রিন্সিপল থেকে থাকে, সেই প্রিন্সিপলটাকে আমাদেরকে ব্যবহার করার ভেতর দিয়ে আমার নিজের রিসার্চটাকে ওয়েল এস্টাবলিশ করার জন্য বা সাবস্টেন্সিয়েট করার জন্য, সেটাকে জাস্টিফাই করার জন্য ডেফিনেটলি আমাদেরকে কোনো না কোনো থিওরির আলোকেই আমাদের এটা এস্টাবলিশ করতে হয়। Ultimately, theoretical frameworks make a unique application of the selected theory so as to apply the theoretical constructs to the study. আমরা যতগুলো থিওরিকে ব্যবহার করি না কোনো একটা পার্টিকুলার রিসার্চের ক্ষেত্রে, প্রত্যেকটা থিওরিকেই যদি আমরা মেথডিক্যালি বা একদম নির্দিষ্ট উপায়ে, নির্দিষ্ট যেটাকে আমরা বলে থাকি যে গ্র্যাজুয়ালি যে সিকোয়েন্সটা মেনটেন করতে হয়, সেই মেনটেন করার ভেতর দিয়ে যদি আমরা আলটিমেটলি আমাদের রিসার্চ টোটাল প্ল্যান বা স্ট্রাকচারটাকে সেট করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে
থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক একদম রিসার্চের শুরুতেই খুব সহজেই আমরা বলতে পারি, I'm sorry, I guess someone raised hand. জি, আপনি কিছু বলবেন প্লিজ, বলুন। আচ্ছা, মেবি ভুল করে হাত উঠেছে, আমরা মুভ করছি তাহলে। দেন আমরা খুব খুব কুইকলি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের দু একটা ইম্পর্টেন্স আমরা দেখেই আমরা আমাদের এক্সাম্পলে চলে যাব, সরি যেটাকে বলেছি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে চলে যাব। আমরা দু একটা ইম্পর্টেন্স দেখে নিই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে। ইম্পর্টেন্সটা আসলে কি? Theoretical framework provides the structure to define how a researcher defines his or her study. কয়েকটা ভাবে তাকে ডিফাইন করতে হয়। প্রথমত তার টোটাল রিসার্চের যে যেটাকে আমরা বলি ফিলসফি, সে তার মেইন আইডিয়াটা কি, দর্শনটা কি, ডেফিনেটলি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভেতর দিয়েই সেটা বের করে নিয়ে আসতে হয়। সুতরাং ফিলসফিক্যালি, দেন এপিস্টেমোলজিক্যালি, মেথডিক্যালি এবং অ্যানালিটিক্যালি যে কোনো ভাবেই যদি আমাদেরকে পার্টিকুলার কোনো রিসার্চটাকে এস্টাবলিশ করতে হয়, ডেফিনেটলি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়। Then it normally serves as the focus for the research study and it is linked to the research problem under study. সুতরাং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভেতর দিয়েই আমাদেরকে প্রত্যেকটা রিসার্চ প্রবলেম যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হয় এবং সেগুলোকে জাস্টিফাই করতে হয়, সাবস্টেনশিয়েট করতে হয়, পেনিট্রেট করতে হয় এবং সেটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করতে হয়। আমাদের পার্টিকুলার রিসার্চ আমরা যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা ব্যবহার করি তার আলোকেই। দেন আমরা আরো যদি কয়েকটা ইম্পর্টেন্স কথা বলি যে রিসার্চের ক্ষেত্রে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ইম্পর্টেন্সটা কি। Theoretical framework guides the researcher's choice of research, design and data analysis plan. যেটা অলরেডি বলেছি আমি। Then it provides a common worldview or lens from which to support one's thinking on the problem and analysis of data. Then the theoretical framework guides and must resonate with every aspect of the research. আমরা জানি যে রিসার্চ স্ট্রাকচারের ভেতরে যে মেইন স্টেজ গুলো থাকে। প্রথমে আমাদেরকে একটা স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম যেটা দিতে হয় সেটাকে এক্সপ্লেন করবার জন্য, লিটারেচার রিভিউ এক্সপ্লেন করবার জন্য আমরা যে মেথোডোলজি ব্যবহার করব সেটাকে এক্সপ্লেন করবার জন্য, পাশাপাশি প্রেজেন্টেশন এন্ড ডিসকাশন অফ ফাইন্ডিংস এন্ড আলটিমেটলি দ্য ইন্টারপ্রিটেশনস এন্ড ফাইনালি হাইপোথিসিসটাকে সাবস্টেনশিয়েট করার জন্য প্রত্যেকটা স্টেজে গিয়ে আমরা দেখতে পাই আমাদের ফ্রেমওয়ার্কটাই শুরুতে যেটা বলেছিলাম একদম ম্যাপের মতো আমরা এটাকে ব্যবহার করতে থাকি, কারণ সেই পার্টিকুলার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের প্ল্যান ধরে আমাদেরকে আমরা যে স্ট্রাকচারটা সেট করতে চাই সেটাকে আমাদেরকে প্রুভ করতে হয় বা এস্টাবলিশ করতে হয়। দেন আমরা এখন আসি, আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ইম্পর্টেন্সটা একটু স্কিপ করছি। আমরা কিছু এক্সাম্পল দেখাবো যে নরমালি আমরা কোন টাইপের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে ব্যবহার করে থাকি। আমি যদিও এখানে ট্রাই করেছি হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সটাকে এমফাসিস করতে। আমাকে এমনটি বলতে বলা হয়েছিল যে হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা বিভিন্ন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে ব্যবহার করতে পারি। আমরা অসংখ্য থিওরিকে আমরা সামনে নিয়ে আসতে পারি, যদিও অনেক এস্টাবলিশ থিওরি আমরা ব্যবহার করতে পারি আমাদের বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে। সেটা ডিপেন্ড করবে যে আমি কোন ধরনের রিসার্চ করতে চাই এবং সেই রিসার্চের সাথে কানেক্টেড যে থিওরিগুলো আমরা ব্যবহার করতে পারি বিভিন্নভাবেই সেটা আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা জানি যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে একটা পার্টিকুলার ধরনের থিওরিকে আমরা ব্যবহার করি, একইভাবে আমরা সেম থিওরি নিশ্চয়ই হিউম্যানিটিজ কিংবা অবশ্যই হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের ভিতরে অনেক মিল আছে, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই ডেফিনেটলি ডিফারেন্ট টাইপের থিওরিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা ব্যবহার করে থাকি। আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দেখাতে পারি। তার মধ্যে আমি আমার নিজের পিএইচডি রিসার্চের ক্ষেত্রে যেটাকে আমি এক্সটেন্সিভলি ব্যবহার করেছিলাম সেটা সম্পর্কে আমি দু একটি কথা বলার পর আমরা পরবর্তী স্টেজে যাব। কয়েকটা এক্সাম্পল আমি দেখিয়েছি এখানে, লাইক ট্রান্সফরমেশনাল থিওরি, কালচার থিওরি, কগনিটিভ থিওরি, জেন্ডার থিওরি, বিহেভিয়ারাল থিওরি, ডেভেলপমেন্টাল থিওরি, হিউম্যান এনভায়রনমেন্ট রিলেশনস থিওরি, কালচার ইকোলজি থিওরি, কালচার ডিটারমিনিজম থিওরি, ক্লাইমেট ডিটারমিনিজম থিওরি, দেন এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। অসংখ্য থিওরি এখন আমাদের সামনে আছে। এখন ডিপেন্ড করছে যে আমি আমার রিসার্চের জন্য যেটাকে ব্যবহার করতেছি। ফর এক্সাম্পল
আমি যেহেতু এনভায়রনমেন্টাল হিস্ট্রিতে পিএইচডি করেছিলাম, সেখানে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম এর মধ্যে আরো অনেকগুলো থাকে, যেমন কালচারাল ক্লাইমেটিক ডিটারমিনিজম, টু সাম এক্সটেন্ট কালচারাল ডিটারমিনিজম, কিভাবে কালচার এবং এনভায়রনমেন্ট অনেক বেশি ইন্টারলিঙ্ক, ইন্টারকানেক্টেড। আবার জিওগ্রাফিক্যাল ডিটারমিনিজমটাকেও ব্যবহার করেছিলাম এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের ক্ষেত্রে, বিকজ জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, এই সমস্ত বিষয়গুলো একটার সাথে আরেকটা অত্যন্ত বেশি ইন্টারলিঙ্ক। সবকিছু মিলিয়ে আমরা বলতে চাই যে আমাদের পার্টিকুলার রিসার্চের ক্ষেত্রে যেই পার্টিকুলার রিসার্চ ওয়ার্কটাকে সামনে প্রোগ্রেস করতে চাই, তার ক্ষেত্রে যেই পার্টিকুলার থিওরিকে ব্যবহার করে, যেটাকে সুইটেবল বলে মনে করা হয়, সেটাকে ব্যবহার করেই আমরা দেখতে পাই যে আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটাকে ঠিক করে থাকি। ফর এক্সাম্পল, আমার রিসার্চের ক্ষেত্রে আমি ট্রাই করেছিলাম এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম এবং জিওগ্রাফিক্যাল ডিটারমিনিজম এই বিষয়গুলোকে ব্যবহার করতে। ফর এক্সাম্পল, আমি একটু কানেক্ট করার চেষ্টা করছি। ফর এক্সাম্পল, আমার যেমন টপিকটা ছিল অনেকটা এরকম যে হাউ ডিড দ্য ইকোলজিক্যাল ফ্যাক্টরস মোবিলাইজ ন্যাশনালিজম ইন সাউথ এশিয়ান রিজিয়ন, যেটাকে আমরা পলিটিক্যাল ইকোলজি বলতে পারি, যেটাকে আমরা ইকোলজিক্যাল ন্যাশনালিজম বলতে পারি। সো ইকোলজিক্যাল ন্যাশনালিজম বা পলিটিক্যাল ইকোলজির ক্ষেত্রে যে সমস্ত রিসার্চ গুলো এখন হয়েছে, খুব রিসেন্টলি যে রিসার্চ গুলো হয়েছে, সেই রিসার্চের ক্ষেত্রে যদি আমরা একটু এক্সটেন্সিভলি সেই রিসার্চ ওয়ার্ড গুলোকে একটু স্টাডি করে থাকি, সেক্ষেত্রে সেই রিসার্চ থেকে আমি আমার রিসার্চ করার জন্য একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারবো। যে এক্সপার্টরা খুব রিসেন্টলি এই ফিল্ডটাকে নিয়ে কাজ করেছে, ফর এক্সাম্পল থিওরিটিক্যাল আমরা পলিটিক্যাল ইকোলজি কিংবা ইকোলজিক্যাল ন্যাশনালিজম, যেটাকে আমরা বলেছি যে এনভায়রনমেন্টাল হিস্ট্রির খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সুতরাং আমরা যদি এই বিষয়গুলোকে সামনে রেখে আমি আমার রিসার্চটাকে ডিজাইন করতে চাই, ডেফিনেটলি আমাকে এক্সটেন্সিভলি এই কাজগুলোর সাথে কানেক্টেড যে রিসার্চ গুলো হয়েছে বা যে থিওরিগুলো অলরেডি আমাদের সামনে এক্সিস্টিং, সেইগুলোকে আমাকে এক্সটেন্সিভলি স্টাডি করতে হবে। এখন আমি তো হয়তো বা কথা বলছি একটা পার্টিকুলার পিএইচডি রিসার্চের ক্ষেত্রে। এখন এই টাইপের স্টাডি তো নিশ্চয়ই একটা পার্টিকুলার ছোট আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বা আমার যারা আজকে টার্গেট, যারা পিপল, যারা কিনা আজকের এই সেশনে পার্টিসিপেট করছে, তারা নিশ্চয়ই এত বেশি এক্সটেন্সিভলি করতে পারবে না। তাহলে তাহলে তাদের জন্য কি করণীয়? তাদের জন্য আমরা এজন্যই আমি এতগুলো থিওরিকে একসাথে লিখেছি। ফর এক্সাম্পল, somebody wants to work on some cultural affairs. All right, maybe he is hailed from social science or humanities faculty. Cultural theory উপর এখন অসংখ্য যে থিওরির কথা বলছি আমরা রিসেন্টলি, যেগুলো স্টাবলিশড হয়েছে বা যেগুলোকে ব্যবহার করে আমরা এই টাইপের রিসার্চ গুলো করে থাকি, তাকে যে সব কিছু ডিটারমাইন করতে হবে, সব কিছু স্টাডি করতে হবে এমনটি না, বরং টু বি ভেরি স্পেসিফিক কালচারাল কোন পার্টিকুলার জায়গাকে আপনি হাইলাইট করতে চান বা আপনি স্টাডি করতে চান, সো আপনাকে অনেক বেশি স্পেসিফিক হতে হবে। এবং স্পেসিফিক হওয়ার ভেতর দিয়ে এক্স্যাক্টলি আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে কোনো রিসার্চারের গাইডেন্স নিতে হবে, যারা অলরেডি এই পার্টিকুলার ফিল্ডের সাথে ওরিয়েন্টেড, রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলোর সাথে অনেক অলরেডি এনগেজড আছেন, তাদের থেকে একটা হেল্প নিতে হবে। ইভেন আপনি আপনার অবজেক্টিভটা কি, আপনি কি রিসার্চ করতে চাচ্ছেন, কালচারাল থিওরির কোন পার্টিকুলার অ্যাসপেক্ট আপনি ব্যবহার করতে চান, এটা আপনার রিসার্চ কোশ্চেনগুলো আপনাকে গাইড করবে। নিশ্চয়ই আপনার রিসার্চ কোশ্চেন তৈরি করবেন যে আপনি এই কাজগুলোকে আপনি করতে চান, এই ফাইন্ডিংস গুলোকে আপনি অ্যানালিসিস করতে চান। সুতরাং এটা খুব বেশি প্রবলেম হবে না। আপনি যখন রিসার্চ কোশ্চেনগুলোর আলোকে আপনি থিওরাইজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাকে খুব ভাস্ট ওয়েতে না গিয়েও ছোট্ট একটা আর্টিকেল লেখার জন্য বা ইনিশিয়ালি শুরু করবার জন্য আমরা আরেকটু বেশ খানিকটা কনসাইজ ওয়েতেও এটাকে আমরা করতে পারি। আরো আমি বেশ কিছু এক্সাম্পল এখানে দেখিয়েছি, যে এক্সাম্পল গুলো আমরা কিভাবে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমি একটা কথা এখানে বলতে চাই। ফর এক্সাম্পল, there is no one perfect or right theory for a dissertation, though certain theories are popular. অবশ্যই এটাকে আমি অলরেডি কথা বলেছি যে এক্স্যাক্টলি আমাকে কোনটা ব্যবহার করতে হবে, সেটা আপনার রিসার্চ কোশ্চেনগুলোই আপনাকে গাইড করবে। The theory must reflect the understanding of the researcher regarding the study and must direct the study. সেম আমি মাত্র যেটা বলেছি, it depends on the research question.
and of course the hypothesis discussion definitely একটা connected. The selection of a theoretical framework requires a thorough understanding of the problem, purpose, significance, and research questions of the study. যেটা already ব্যাখ্যা করেছি আমি। Alright. আপনারা কি কিছু বলতে চাচ্ছেন? বোধহয় কেউ কিছু বলতে না চাইলে আপনারা কাইন্ডলি আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করবেন। Thank you. Then finally আমি একটু theoretical framework এ শেষ করতে চাই খুব দ্রুতই। How to construct a theoretical framework, দুটি কথা বলে আমরা চলে যাব conceptual framework এর উপর। The chosen theoretical framework must articulate the purpose and importance of the study dissertation or thesis, to consider the guiding principles of the study and situate the problem in relation to a theoretical context. Definitely আমার স্টাডি কোশ্চেনের উপর ভিত্তি করে আমাকে থিওরাইজ করতে হবে, কন্টেক্সচুয়ালাইজ করতে হবে। Then the research questions of the study must entail noticeable aspects of the theoretical framework and must agree with the assertions promulgated by the theorists of the selected theory. আমি যেটা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে পার্টিকুলার একটা ইস্যুকে নিয়ে, পার্টিকুলার একটা টপিককে নিয়ে যখন আপনি কাজ করতে চাইবেন তখন সেটাকে ডেফিনেটলি অনেক স্পেসিফিকলি আপনাকে নিয়ে আসতে হবে, স্পেসিফাই করতে হবে সেটাকে, এবং দেখতে হবে এক্স্যাক্টলি আপনার পার্টিকুলার যে অবজেক্টিভ, আপনার পার্টিকুলার যে রিসার্চ কোশ্চেন, সেই রিসার্চ কোশ্চেন বেসড যে স্টাডিগুলো অলরেডি হয়েছে সেখান থেকে আপনাকে পিক করতে হবে পার্টিকুলার থিওরিকে, এবং এভাবে আপনার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটাকে আপনাকে কনস্ট্রাক্ট করতে হবে বা সেটার স্ট্রাকচার দাঁড় করাতে হবে। এভাবেই দ্য রিসার্চ ফাইন্ডিংস যেগুলো আমরা পেয়ে থাকবো সেগুলোকে অ্যানালাইজ করব ইন দ্য লাইট অফ দ্যাট ভেরি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, and finally that analyze finally from the study may support, extend or modify an existing theory that was borrowed for the study. The researcher may critique, develop and or expand the theory that served as a guide for his or her study vis-a-vis the findings found from the study. অনেক সময় হতে পারে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে যেটাকে ফেলেছি আমি, সেই পার্টিকুলার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক শুরুতে আমি যে আমার যে হাইপোথিসিসটা ছিল, মেবি সেখান থেকে আমার হাইপোথিসিসটা একটু ডিফারেন্ট ওয়েতে চলে যেতে পারে, বাট ইট ডাজন্ট মিন আপনার হাইপোথিসিসটা ডেফিনেটলি আপনাকে একদম প্রপারলি গাইড করতে থাকবে। সেক্ষেত্রে ডিফারেন্ট কোনো ধরনের ফাইন্ডিংস আসতে পারে, ডিফারেন্ট কোনো ধরনের কনক্লুডিং রিমার্ক আসতে পারে, বাট ইট ডাজন্ট মিন যে আপনি সেই পার্টিকুলার থিওরিকে কন্ট্রাডিক্ট করছেন। ডেফিনেটলি এটাও আপনার একটা ফাইন্ডিংস, মেবি এই যে ফাইন্ডিংসটাকে আপনি পেয়েছেন যেটা আপনার হাইপোথিসিসের বাইরে থেকে এসেছে, সেটা হয়তোবা এই রিসার্চ গ্যাপটাকে অন্য কোনো একজন রিসার্চার এটা কোনো এক সময় এটাকে আরো মেকআপ করবেন। সুতরাং ব্যাপারটা এরকম না যে আপনাকে 100% যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে আপনি ফেলেছেন আপনার প্রত্যেকটা ফাইন্ডিং সেটাকে সাবস্টেন্সিয়েট করবে, সেটাকে জাস্টিফাই করবে। মেবি সামটাইম ইট কাটস। সো দিস শুড বি ডান এট দ্য ডেটা অ্যানালিসিস স্টেজ, এবং আমরা ফাইনালি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ককে নিয়ে একটা চেক লিস্টকে দেখাতে চাই, যেখানে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা আমাদের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে কিভাবে আমরা পার্টিকুলার একটা স্টেজ এটাকে ফেলতে পারি, সেটাকে কয়েকটা স্টেজে আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটাকে আমরা সাজাতে পারি। ফর এক্সাম্পল, হোয়াট ডিসিপ্লিন উইল দ্য থিওরি বি অ্যাপ্লাইড টু, যেটাকে আমি ডিটেল কথা বলেছি কিছুক্ষণ আগেই। ডাজ দ্য থিওরি এগ্রি উইথ দ্য মেথোডোলজি প্ল্যান ফর দ্য স্টাডি অর নট। এই বিষয়গুলোকে প্রথমেই একদম অ্যানালিটিক্যাল স্টাডির ক্ষেত্রে, রিসার্চ কোশ্চেনগুলো তৈরি করার ক্ষেত্রে আমাকে কনফার্ম হয়ে নিতে হবে। দেন, ইজ দ্য স্টাডি টু বি সিলেক্টেড ওয়েল ডেভেলপড উইথ মেনি থিওরিটিক্যাল কনস্ট্রাক্টস অর নট। এই কোশ্চেনগুলোর আনসার আমাকে আগেই কনফার্ম হয়ে নিতে হবে। দেন, হ্যাভ স্পেসিফিক concepts or theoretical principles been selected to meet the objectives of the study? এই বিষয়গুলোকে আমাদের আরো বেশি কনফার্ম হতে হবে। এরপর আমার মনে হয় এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে একটু বের হয়ে আমি একটু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের দিকে যেতে চাই। তার আগে আমি আর দুটো কথা একটু বলতে চাই। হোয়ার টু প্লেস দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইন আ থিসিস, এটাকে নিয়ে একটু জাস্ট আমি বলি। নর্মালি যেটা হয় যে একটা কোশ্চেন অবশ্যই আসতেই পারে যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা এক্স্যাক্টলি আমার রিসার্চের কোন স্টেজে আমরা রাখতে পারি। ডেফিনেটলি শুরুর দিকে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ককে রাখার চাইতে আমরা এখানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কগুলোকে বেশি আমরা দেওয়ার ব্যাপারে রিসার্চাররা নর্মালি এটাকে এমফাসিস করে থাকে। তবে
নর্মালি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের সেকেন্ড চ্যাপ্টার, যেখানে একদম রিসার্চের যে পার্টিকুলার স্ট্রাকচারটা আমরা পুরোপুরি এক্সপ্লেন করতে চাই এবং এক্স্যাক্টলি কোন কোন থিওরিকে আমরা ব্যবহার করতে চাই, এই সমস্ত বিষয়গুলো নর্মালি যেটা হয় একটা থিসিস বা ডিজার্টেশন লেখার ক্ষেত্রে ইন্ট্রোডাকশনের ঠিক পরের যে চ্যাপ্টারটা আমরা সিলেক্ট করে থাকি, সেখানে এসেই নর্মালি আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটাকে একটা থিসিস বা ডিজার্টেশন লেখার ক্ষেত্রে আমরা সেট করতে পারি। অলরাইট, আমরা এখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের দিকে চলে আসি। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং যেটাকে আমরা মাত্র এক্সপ্লেন করলাম থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এই বিষয়গুলোকে অনেক রিসার্চার বলার চেষ্টা করেন যেটাকে অনেকটা ইন্টারচেঞ্জেবলি তারা ব্যবহার করতে চান, কিন্তু আমরা অবশ্যই এটাকে আলাদা আলাদা ভাবে এখন বুঝতে চাই। ইন্টারচেঞ্জেবলি বোঝার স্টেজ একটু পরে গিয়ে, যখন আরো বেশি অভিজ্ঞ হবে, যখন আরো বেশি রিসার্চের সাথে ওরিয়েন্টেশন ঘটতে থাকবে, তখন এই বিষয়গুলোর ভেতর খুব সাটল বা খুব সূক্ষ্ম যে পার্থক্যগুলো আছে তখন তো নিজেরাই সেটা বুঝতে পারবে। তবে এই স্টেজে আপনারা যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব কনসেপচুয়াল, অ্যানালিটিক্যাল এবং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক গুলোকে আলাদা আলাদা ভাবে যাতে করে আমরা বুঝে নিতে পারি। সো আমরা এতক্ষণ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলেছি। আমি খুব ব্রিফলি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো, তারপর আমি দু একটি এক্সাম্পল দেওয়ার পর আপনাদের প্রশ্ন নিতে শুরু করব। Conceptual framework is a structure which the researcher believes could best explain the natural progression of the phenomenon to be studied. আমরা এটাকে আরেকটু সহজে বলতে পারি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আমরা যদি আরেকটু সহজে বলতে চাই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলতে আমরা আসলে কি বুঝি, সেক্ষেত্রে আমরা বলতে চাই যে theoretical framework talks about how we got into a particular research, whereas conceptual framework discusses what we have. All right, an analytical framework discusses where we can go with this. Alright, আমরা এই তিনটাকে নিয়ে শেষের দিকে কথা বলছি। আমি আগে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটাকে আরেকটু সহজে আমি ডিফাইন করার চেষ্টা করছি। So conceptual framework offers a logical structure of connected concepts that help provide a picture or visual display of how ideas in a study relate to one another. It assists the researcher to specify and define the concepts within the problem of the study. All right, so conceptual framework basically derives from the concept, whereas theoretical framework is basically derives from the theories, different theories. So conceptual framework represents an integrated way of looking at a problem under the study. It is seen as an outline of courses of action or preferred approach to a thought to be carried out in a research study. So the conceptual framework can be graphical or in a narrative form, whereas আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছি theoretical framework হলো completely, this is basically theory based. All right, but conceptual framework might be different. All right, so conceptual framework আমরা যদি এর ইম্পর্টেন্সটা কি সেটা দেখতে চাই খুব ব্রিফলি। Conceptual framework aids the researcher to identify and construct his or her worldview and approach to the topic of the study. It brings together related concepts to explain or predict or give an event or give a detailed understanding of the research problem and its asserted solution. যেটা আমরা হাইপোথিসিস স্টেজে গিয়ে আমরা নরমালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ব্যবহার করি, আমরা এখানে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে ব্যবহার করি না। আমরা রিসার্চের শুরুতে যে হাইপোথিসিস গুলো করি, আমাদের যে অ্যাজাম্পশন গুলো থাকে, যেগুলো আমরা আমাদের রিসার্চ ফাইন্ডিংস এর ভেতর দিয়ে, ইন্টারপ্রিটেশনের ভেতর দিয়ে যেটাকে আমরা জাস্টিফাই করতে চাই, সেই স্টেজে এসে নরমালি আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ব্যবহার করি হাইপোথিসিসের পার্টটাকে আমরা অ্যানালিসিস করতে গিয়ে। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক emphasizes the reasons why a research topic is worth studying, যেটাকে আমরা পার্টিকুলার জাস্টিফিকেশন যখন বা রেশনাল নির্ধারণ করতে চাই পার্টিকুলার রিসার্চের জন্য, সেখানে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ব্যবহার করে থাকি। So the assumptions of a researcher, the scholars he or she agrees with and disagrees with, and how he or she conceptually grounds his or her approach, those are some of the issues which are basically
dealt with by the conceptual framework, এবং এভাবে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে আমরা একটা পার্টিকুলার রিসার্চের একটা হাইপোথিসিসটাকে সামনের দিকে নিয়ে আসি এবং একটা ডায়াগ্রাম আকারে বা আমাদের মেইন যে অবজেক্টিভ সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করে থাকি। Mostly diagrams are created to clearly define constructs or variables of the research topic in case of a conceptual framework. And researchers are at liberty to adopt existing frameworks, but have to modify it to suit the nature of the context of their research, as well as the nature of the research questions. So, এভাবেই আমরা দেখতে পাই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে আমরা আমাদের রিসার্চ স্ট্রাকচারটাকে আরো একটু বেশি ওয়েল স্ট্রাকচার করতে পারি। অলরাইট, আমরা খুব ব্রিফলি একটু যদি ডিফারেন্সটা দেখতে পাই, যদিও আমি মাত্র দু একটি সেন্টেন্স বলেছি, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এন্ড দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আমি আরেকটু রিকোয়েস্ট করছি আপনাদের কাইন্ডলি একটু মাইক্রোফোনটা মিউট করবেন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এরপর আপনাদের কোশ্চেন নেব আমি। Theoretical framework is drawn from an existing theory or theories in the literature that has already been tested and validated by others and is considered as an acceptable theory in the scholarly literature, whereas conceptual framework is the researcher's understanding of how the research problem will be explored. এবং normally অনেকেই বলে থাকেন যে what should come first. I should say conceptual framework should come first, and to substantiate this very conceptual framework, you'd have to take the help from the theoretical framework. All right, so আমরা আরেকটু ডিফারেন্স দেখতে পাই যে while a whole theory may serve as one's theoretical framework, a conceptual framework is carefully put together in the form of a conceptual model and immediately applied to a particular study. এবং ফাইনালি আরো সহজে যদি আমরা বলতে চাই, theoretical framework is derived from a theory while conceptual framework is derived from concepts. So for a theoretical framework, you must have to go in detail of so many theories, so many ideas, thoughts, principles, etc. Whereas if you just start thinking about some ideas, if you just started assuming something about any particular field or about any particular topic, এবং সেখানে আমরা দেখতে পাই ইনিশিয়ালি আপনাকে একটা কনসেপ্ট দাঁড় করাতে হয়, এবং সেটা মেইনলি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ঠিক আগের যে ভার্সনটা বা আগে নরমালি এটা আমরা চিন্তা করে থাকি। ইটস ভেরি মাচ কানেক্টেড টু দ্য হাইপোথিসিস। অলরাইট, সো আমরা ফাইনালি দেখবো যে হোয়ার টু প্লেস দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইন আ থিসিস. Since the theoretical perspectives of the main variables or constructs of a study are rigorously reviewed, usually in a chapter 2 or 2 of a thesis, যেটা আমি অলরেডি বলেছি। সো আমরা সেভাবে এটাকে সেট করব, এবং এভাবেই কখনো কখনো থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা পার্টিকুলার চ্যাপ্টার অ্যারেঞ্জ করতে পারি, অথবা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককে আমরা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার মানে প্রথম চ্যাপ্টার যেটা সেখানে নিয়ে যেতে পারি। অলরাইট, সো আমি একটা এক্সাম্পলের কথা বলেছিলাম যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সাথে মিল রেখে, সেটা আমি একটা এক্সাম্পল দেখেছি যেটা আমি আমার থিসিসের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। ইভেন আমি এখনো বিভিন্ন আর্টিকেল লেখার ক্ষেত্রে, যেটা আমার মেইন ফিল্ড কেন্দ্রিক এনভায়রনমেন্টাল হিস্ট্রি কেন্দ্রিক, সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমি জাস্ট একটাকে এক্সাম্পল হিসেবে এখানে দেখানোর চেষ্টা করেছি যে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম এবং কালচারাল ডিটারমিনিজম এই দুইটা বিষয় কিভাবে হিউম্যান বিহেভিয়ারকে অনেকভাবে ডিল করে থাকে। এনভায়রনমেন্টাল সেটআপ, তারপর জিওগ্রাফিক্যাল সেটআপ, ক্লাইমেটিক সেটআপ কিভাবে হিউম্যান বিহেভিয়ারকে, হিউম্যান কালচারকে অ্যাফেক্ট করতে পারে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অসংখ্য থিওরি সেই লেট 18th সেঞ্চুরি থেকে শুরু করে 20th সেঞ্চুরি, এই লম্বা সময়ের ভেতরে এগুলোকে অনেক স্টাডি হয়েছে, অনেক বড় বড় তাত্ত্বিক অনেক ধরনের কথা বলেছেন। তো সেই তত্ত্বের আলোকে যদি আমরা এনভায়রনমেন্টাল বা ইকোলজিক্যাল ন্যাশনালিজমকে এক্সপ্লেন করতে চাই, যার সাথে আবার কালচার, ন্যাশনালিজম, অলরাইট, বিভিন্ন ন্যাশনালিস্ট ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলোর অনেক বেশি ক্লোজ কানেকশন আছে, সেই বিষয়গুলোকে আমরা একসাথে নিয়ে কিভাবে এটাকে থিওরাইজ করতে চাই, কিভাবে অ্যানালিসিস করতে চাই, অ্যানালিসিসের ভেতর দিয়ে এটাকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে নিতে চাই, এবং এই অ্যানালিসিস এবং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে আমার যে প্রিকনসিভড যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ছিল সেটাকে কিভাবে এস্টাবলিশ করতে চাই, এই সমস্ত বিষয়গুলোর আমরা এখন একসাথে তুলনা করতে পারি
যেটা আমরা নরমালি বিভিন্ন ধরনের রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং এটারই একটা এক্সাম্পল হিসেবে কিভাবে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম একটা পার্টিকুলার থিওরির নাম, কালচারাল থিওরি একটা পার্টিকুলার থিওরির নাম, এটাকে আমি একটা পার্টিকুলার রিসার্চের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি, এটাকে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। সো দ্য ভিউজ অফ এন ইন্ডিভিজুয়াল অন ম্যাটার্স আর শেপড বাই দেয়ার সোশ্যাল গ্রুপ অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস। এট দ্য সেম টাইম আমরা যেটা অলরেডি বলেছি যে হিউম্যান নেচার, হিউম্যান বিহেভিয়ার, ইভেন হিউম্যান রেবেলিয়ন, যে একটা পার্টিকুলার স্পিরিট, সেটাও যে অনেক সময় ওই পার্টিকুলার রিজনাল আইডেন্টিটি, ওই পার্টিকুলার রিজনের জিওগ্রাফি, ওই পার্টিকুলার রিজনের ইকোলজি, ওই পার্টিকুলার রিজনের এনভায়রনমেন্টাল সেট আপ অনেক সময় যে ডিটারমাইন করতে পারে, সেই সমস্ত বিষয়গুলো আমরা থিওরিটিক্যাল পার্সপেক্টিভে আলোচনা করার পর একটা পার্টিকুলার গ্রাউন্ড থেকে আমরা আমাদের যে কনসেপ্ট আইডিয়া, যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সেটাকে আমরা জাস্টিফাই করতে পারি। ফাইনালি আমি শেষ করব, এরপর আপনাদের কোশ্চেন নিব। আমি শেষ করতে চাই এভাবে যে theoretical framework basically talks about how we got into any particular research by using different theories. Then conceptual framework basically discusses what we have, that means যেটা আমি রিসার্চ শুরুর আগে যেগুলো আমি চিন্তা করেছিলাম যে আমি কি করতে চাই আসলে। Finally, analytical frameworks discusses where we can go with using that theoretical framework, and ultimately by analyzing the different theories, how can we substantiate, how can we justify, and finally how can we reach to our concluding remark about our particular hypothesis. And ultimately এভাবে আমরা theoretical framework, analytical framework এবং conceptual framework কে আমাদের রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমি সরি, আমি বোধহয় কিছুটা সময় বেশি নিয়ে ফেলেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আদৌ কোনো কিছু সেন্স মেক করতে পারলাম কিনা এই বিশাল বিষয়টাকে, এই যারা জাস্ট বিগিনার তাদের সামনে হয়তো বা ঠিকমতো প্রেজেন্ট করতে পেরেছি কিনা আমি জানি না, আপনারা আদৌ কোনো কিছু ধরতে পেরেছেন কিনা আমার আর্গুমেন্ট গুলো। সো আপনারা এখন কোশ্চেন করতে পারেন, আমি এখন কোশ্চেন নিতে পারি। প্লিজ, দ্য ফ্লোর ইজ আই থিংক ওপেন নাও। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা স্যার আপনার অভিজ্ঞতা সম্পন্ন ও দিক নির্দেশনামূলক আলোচনার জন্য। আশা করি আমাদের সদস্যরা এর মধ্য দিয়ে গবেষণা শেখার পথে নতুন পাথেয় খুঁজে পাবে। স্যারের বক্তব্যের উপর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। শিওর। আমার দুইটা বিষয় হতে পারে, একটা হয়তো বা যতটুকু বলার চেষ্টা করেছি সবাই কিছুটা বুঝতে পেরেছে বোধহয়, আরেকটা হতে পারে হয়তো কেউ কিছু বুঝতে পারে না, ফলে কোনো প্রশ্ন নাই। আচ্ছা, একজন কোশ্চেন করেছে, ইজ দেয়ার এনি এক্সাম্পল অফ থিওরিটিক্যাল ফ্রেম ও কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক? আমি অসংখ্য এক্সাম্পল দেখিয়েছি, প্রায় 10-15টা এক্সাম্পল দেখিয়েছি। মেবি আপনি মিস করে ফেলেছেন ওই জায়গাটা। আমি আমার স্লাইডটা শেয়ার করব, আপনাদের DURS কে আমি দিয়ে দিব, এটা আপনারা চাইলে নিজেরাও একবার দেখে নিতে পারেন, তাহলে হয়তো বা সেখানে গিয়ে আপনি আরেকবার দেখে নিতে পারবেন। আমি অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছি এখানে। আপনারা টেক্সট করতে পারেন কোনো কোশ্চেন থাকলে, ইভেন কথা বলতে পারেন। I'm sorry, I missed it. I guess somebody texted me, sir, please speak in English. Dr. Khurshid Alam. I don't know, where is he from? I'm sorry, I missed your text. Moon, where is Dr. Khurshid Alam from? No, is sir. he from outside? No, sir. Anyways, so he might be missing some important issues that I was talking in Bangla. Anyways, so if you don't have any question, any queries, should I stop here? Hello, moderator. আমি কি শেষ করব? স্যার আমার জাস্ট একটা কোশ্চেন, ছোট করে। প্লিজ আশিক, হ্যাঁ নিশ্চয়ই। স্যার আপনি বলেছিলেন যে মানে হোয়াট ডিসিপ্লিনস দি থিওরি বিলংস টু, মানে হচ্ছে আমরা যখন একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক লিখবো তো হচ্ছে আমাদেরকে ডিসিপ্লিনটা ঠিক করতে হবে। যেমন যদি আমি রিয়েলিজম নিয়ে লিখি তাহলে হচ্ছে হয়তো আমাকে রিয়েলিস্ট স্কুল বিলং করতে হবে, অথবা আমি যদি ধরেন একটা এনভায়রনমেন্টাল থিসিস নিয়ে লিখি তাহলে হয়তো আমাকে
এনভায়রনমেন্টাল যে কোনো একটা স্কুল, যেমন ফ্রাঙ্কফুর্ট স্কুল আছে, তারপর হচ্ছে মার্কসিস্ট স্কুল আছে এনভায়রনমেন্টাল নিয়ে, তো ওই রকম স্কুলগুলোকে কি আমাকে রিলেট করতে হবে যে তারা কি রকম বক্তব্য, মানে কি রকম স্টেটমেন্ট দিয়েছিল ওদের থিওরির পক্ষে? এক্স্যাক্টলি, আমি একটু সংশোধন করে দিই। আমি এটা বলি নাই যে আসলে ওই স্কুলে আমাকে বা আপনাকে বিলং করতে হবে, বা ওই স্কুলের যে আইডিয়াগুলো সেগুলোকে আমাকে 100% মেনে নিতে হবে, ইটস নট লাইক দ্যাট। বরং আমার আইডিয়াকে সাবস্টেনশিয়েট করতে হলে বা জাস্টিফাই করতে হলে, ওয়েল এস্টাবলিশ করতে হলে, আমি যে রিসার্চটা করতে চাই, এই রিসার্চ বেসড যে পার্টিকুলার স্কুল অফ থটস আছে, তাদের যে স্কুল আছে, তাদের যে আইডিয়াস গুলো আছে, সেটাকে আমাকে স্টাডি করতে হবে। জি স্যার। অলরাইট, সেটা ডেফিনেটলি করতে হবে। সেটা আপনি যে ডিসিপ্লিনেরই হন না কেন, আপনি রিয়েলিজম নিয়ে কাজ করেন বা সায়েন্সের যে কোনো ফিল্ডে কাজ করেন, হোয়াটএভার, ডেফিনেটলি এখন যে কাজগুলো আমরা করতে চাই সেই কাজগুলো ডিরেক্ট কাজ না হলেও সেই কাজগুলোর সাথে কানেক্টেড অসংখ্য কাজ কিন্তু হয়েছে বা হচ্ছে। অলরাইট, সুতরাং লিটারেচার রিভিউ এর ক্ষেত্রে আমাদেরকে একটা কথা অবশ্যই মাথায় সবসময় রাখতে হবে যে আমি পার্টিকুলার কোন থিওরিটাকে ব্যবহার করব, এটা লিটারেচার রিভিউ করার সময় আমাকে এই বিষয়গুলো গ্র্যাজুয়ালি ঠিক করে নিতে হবে, যা আলটিমেটলি আমাকে এদিকটাতে যেতে হবে। ঠিক আছে আশিক? জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, সো আমরা শেষ করতে পারি বোধহয়। নিশাত তাসনিম মুন, সঞ্চালক। আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, সেই সাথে আমাদের অতিথি ও সদস্যদের। পরের ক্লাসটির সময় ও সূচি আপনাদের জানিয়ে দেওয়া হবে। উপস্থিত থাকবেন পরবর্তী ক্লাসে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি।